আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তার জন্য আমাদের প্রত্যেককেই শুকরিয়া আদায় করা উচিত মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আরও শুকরিয়া আদায় করা উচিত। ভাই, লাইভের শুরুতেই যদি কমেন্ট শুরু করেন তাহলে কিন্তু লাইভ থেকেও বেরিয়ে যাব, আপনাদের কাছ থেকেও বেরিয়ে যাব। যে পণ্ডিত কমেন্ট করবেন সেই কাজ করবেন। কথা বলার জন্য আসছি, আগে লাইভ দেখবেন তারপরে কমেন্ট করবেন। কি বলার জন্য আসছি আগে দেখবেন তারপর কমেন্ট করবেন। আরো শুকরিয়া। মুসলমান না তো মনে হয়। আমি এখানে আল্লাহ রাসূলের নাম বলতেছি আর আপনি কমেন্ট শুরু করেছেন। সালাম তো দেয় মানুষ প্রথমে নাকি একজনকে, আপনি সালামও দিচ্ছেন না। হিন্দু হলে নমস্কার দেয়, মুসলমান হলে সালাম দেয়। লাইভের শুরুতে বিসমিল্লাহর কমেন্টটা করেছেন আপনি। আমি আরো শুকরিয়া আদায় করছি। সুমন, সাইলেন্ট করো, সেট সাইলেন্ট করো, সব সেট সাইলেন্ট করো। কারো ফোন ধরার দরকার নেই, বাদ দাও। আমি আরো শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন শুধু কিন্তু আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীবী বানাননি। আমরা যারা মুসলমান আছি তাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল নবী রাসূলগণের, সকল নবীদের রাসূল, আল্লাহর দুস্ত এবং এই সমস্ত দুজাহান যার জন্য সৃষ্টি করেছেন সেই মানুষটি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন পাপিষ্ঠ উম্মত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছে আমাদেরকে। তার জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু লাইভে আসার কথা না, হঠাৎ করে লাইভে আসলাম। আমি আমার লাইভে যতগুলো লোক যুক্ত হবেন তাদের, আমার ফ্রেন্ড এবং ফলোয়ার যারা আছেন তাদের, যে যখন যেখান থেকে লাইভ দেখবেন দেশ বিদেশ থেকে প্রত্যেককেই, যারা মুসলমান আছেন আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু আছেন তাদেরকে আমি জানাচ্ছি নমস্কার, এবং অন্যান্য ধর্মাবলী যে সকল ভাই ও বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকেন। এই দোয়াটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় করি। আপনারা সকলে কেমন আছেন? যারা লাইভে আছেন, আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ প্রত্যেককে রাখে, সেই দোয়া রইল। ধন্যবাদ। যে যেখান থেকে দেখছেন আমাকে সালাম দিয়েছেন, অনেকেই হিন্দু যারা আছেন আদাব দিয়েছেন, অন্যান্য ধর্মাবলীরা তারা স্বাগতম জানিয়েছেন। আমি আপনাদের সালাম গ্রহণ করছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাই যারা আছেন, দাদা নমস্কার দিয়েছেন, আমি আপনাদের নমস্কার গ্রহণ করলাম। এবং অন্যান্য ধর্মাবলী যে সকল ভাই বোনেরা আছেন আমি আপনাদের ভালোবাসা নিলাম। আশা করি আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সেই কামনা করে আমার লাইভটা শুরু করতে যাচ্ছি। তো যাই হোক, আজকে কিন্তু লাইভে আসার কোনো চিন্তা ভাবনা ছিল না। আপনারা দেখেছেন যে আমি একটি লাইভ দুপুরের দিকে করেছি, 12টার দিকে। সেই লাইভে বলেছি যে বর্তমান দেশের অবস্থা খুব ভয়াবহ। বন্যার কারণে বেশ কয়েকটি জেলা বন্যা প্লাবিত হয়ে
অসংখ্য মানুষ মৃত্যুবরণ করছে, তারা পানিবন্দী হয়ে আছে, তারা খুব কষ্টে আছে। তাদের পাশে আমরা 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের পক্ষ থেকে আমরা দাঁড়াবো, এবং সরকারের পক্ষ থেকেও, আমরা যেহেতু রাষ্ট্রের চাকরি করি, আমাদের পক্ষ থেকেও আমরা দুইটা দিক থেকে দাঁড়াবো। একটা হচ্ছে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে মানবতার দিক থেকে, আর একটা দিক হচ্ছে রাষ্ট্রের যেই চাকরি আমরা করি, আমাদের দায়িত্ব আছে, সেই দায়িত্বের দিক থেকে আমরা সেই সকল জেলার গ্রাম পুলিশকে সাথে নিয়ে আমরা সেইখানে আমাদের মতো সাধ্য মতো আমরা চেষ্টা করব উদ্ধার তৎপরতার কাজ আমরা পরিচালনা করার জন্য। আর বিবেকের জায়গা থেকে আমরা করব যে 47,000 সদস্য আমরা সকলের বিপদে আপদে পাশে দাঁড়াবো, এটাই স্বাভাবিক। সেখান থেকে করব যে আমরা এখানে তাদের শুকনো খাবার, তাদের যে সমস্যাগুলো যে তারা পাচ্ছে না, শুকনো খাবার, টাকার অভাব, বিভিন্ন সমস্যা, আমরা সেগুলো আমাদের তরফ থেকে চেষ্টা করব। এই ব্যাপারে আমি লাইভ করেছিলাম। এখন যাই হোক, ইতিমধ্যে আপনারা দেখেছেন কৃষ্ণধন চৌধুরী 9 জন সমন্বয়কারীর মধ্যে তিনি কোনো নাম্বারে আপনাদের সকল গ্রাম পুলিশকে হাত ধরে পা ধরে ক্ষমা চাচ্ছি, কেউ ফোন দিবেন না, কারণ ফোন দিলে আমার লাইভে সমস্যা হচ্ছে। যে নাম্বারটিতে ফোন দিচ্ছেন এইটাতেই আমি লাইভ করতেছি। আমার ওয়ারিদ নাম্বারে কেউ দয়া করে ফোন দিবেন না, যারা লাইভ দেখতেছেন তারা দেবেন না। আমি কথা বলবো, আজকে কথা বলবো, অনেক কথা বলবো। কিছু রুহান আহমেদ কিছু গ্রাম পুলিশ আছে, আপনারা সিদ্ধান্ত দিচ্ছেন, ঘরে বসে বসে আপনারা সিদ্ধান্ত দিচ্ছেন। তো রুহান আহমেদও এমন একজন গ্রাম পুলিশ যে তিনি আমার একটি পোস্টে, আমি রাত্রিতে লাইভে আসব এই ব্যাপারে একটি কিন্তু পোস্ট করেছি। সেই পোস্টের মধ্যে তিনি ঢাকাতে 64 জেলা থেকে 64 জন ব্যক্তি প্রয়োজন, একটা পোস্ট করেছি যে আমরা সোমবার দিন ঢাকা বসবো, 64 জন ইয়াং জেনারেশন, 64 জেলা থেকে 64 জন লোক দরকার, আমরা ঢাকায় বসবো। এই ব্যাপারে নাইমের নাম্বার দিয়েছি যে আমরা ঢাকায় বসবো, আমরা সার্বিক সিদ্ধান্ত নেব যে আমাদের সামনে আমরা কিভাবে এগোবো। এই ব্যাপারে আমরা এই সিদ্ধান্ত নিয়ে আমি একটি পোস্ট করেছি। সেই পোস্টের মধ্যে রোহান আহমেদ নামে একজন গ্রাম পুলিশ সদস্য, গ্রাম পুলিশও কিনা আমি জানি না, সিভিল পোশাক, গ্রাম পুলিশের কোনো পোশাক তার আইডির ভিতরে দেওয়া না, তিনি কমেন্ট করেছেন যে কৃষ্ণ কেন পোস্ট করলো না। এটা হলো তার প্রথম, কৃষ্ণ কেন পোস্ট করলো না, এটা হলো তার প্রথম কমেন্ট। দ্বিতীয় কমেন্ট হলো কোনো কমিটি আমরা মানি না, আমরা জাতীয়করণ চাই। তার কমেন্টের উত্তরে আমি উত্তর দিয়েছি যে কৃষ্ণ পোস্ট না করলে কি আমি লাল মিয়া পোস্ট করতে পারবো না? তাহলে কি আমাকে কৃষ্ণের অনুমতি নিয়ে পোস্ট করতে হবে এখন থেকে? তার প্রথম কমেন্টটা এটা আমি দিয়েছি। দ্বিতীয় কমেন্ট দিয়েছি যে আপনাদের কিছু লোকের কারণে কৃষ্ণ এই 9 জন সমন্বয়কারীর থেকে সে বাদ যাবে, কারণ কৃষ্ণর জন্য বেশ কিছু লোক আছেন, তারা আমার কাছে ফোন দেন, কৃষ্ণর এইটা করলাম কে, কৃষ্ণর ওইটা করলাম কে। কৃষ্ণ এই 9 দিন যে আমরা ঢাকা ছিলাম, 9 দিনে এখানে 9 জন সমন্বয়কারী আমরা আছি, 9 জন সমন্বয়কারী শুদ্ধা কৃষ্ণর নামে বিচার দিত। এইটা করলো কৃষ্ণ, ওইটা করলো কৃষ্ণ, এই অপরাধ করলো কৃষ্ণ, ওই অপরাধ, 9 জন সমন্বয়কারী ধরে দিত। এমনকি বাহিরের যে গ্রাম পুলিশ আছে বাহিরে, তারা সমন্বয়কারী, অনেকের যোগ্যতা আছে সমন্বয়কারী হিসেবে 9 জন না 90 জন নিলেও অনেক ব্যক্তি বাদ পড়বে, তাদের যোগ্যতা আছে, তারা কষ্ট করেছে, শ্রম দিয়েছে, তারা লোক নিয়ে এসেছে, তারা দিনের পর দিন এখানে পরিশ্রম করেছে। আমি কারো কমেন্ট দেখবো না, আমরা কমেন্ট করেন, আমি কমেন্ট দেখবো না, কমেন্ট পরে দেখবো। আমি যখন কমেন্ট দেখবো তখন শুধু আপনাদের কমেন্ট দেখবো, আমি বলে দেবো যে আমি আপনাদের কমেন্ট দেখবো। তো এইখানে এই কয়দিনে ঢাকাতে কৃষ্ণের নামে অভিযোগের অভাব নেই। আমি তাকে শুধু ডাককে আনতাম, আইনা বলতাম যে কৃষ্ণ এই যাই করো, যেহেতু এটা সাংগঠনিকভাবে আমরা করতেছি, আমাকে জিজ্ঞাসা ছাড়া কোনো কিছু করবা না, আমাকে জিজ্ঞাসা করবা। যদি সাংগঠনিকভাবে কোনো কিছু তুমি ফেসবুকে ছাড়াও বা বলো, কথা বলো, আমাকে একটু জিজ্ঞেস করে করবা, আমি যেভাবে বলি সেইভাবে করবা। আর এই তোমার ব্যক্তিগত যদি তুমি কোনো কিছু ফেসবুকে পোস্ট করো, সেটা তোমার ব্যাপার, তুমি করতে পারো, কোনো সমস্যা নাই। এতে তার মন খারাপ যে আমি তাকে কেন এটাকে আনতাম, তাকে এনে বলতাম, মন খারাপ। দ্বিতীয় তার মন খারাপ, তাকে আপনারা আমাকে প্রধান 1 নাম্বার সমন্বয়কারী হিসেবে সকলে থাকতে বলেছেন, আমি থেকেছি। আজকে আমি দায়িত্ব ছেড়ে দেব, আজকের পর থেকে আমি দায়িত্ব থাকবো না, ছেড়ে দেব। এটা পরে বলতেছি, কেন ছেড়ে দেবো আমি ব্যাখ্যা দিয়ে বলতেছি। দ্বিতীয় সমন্বয়কারী, তৃতীয় সমন্বয়কারী, এগুলো
যে ভালোভাবে ফেসবুক মিডিয়াতে কথা বলতে পারবে। শুধু ফেসবুক মিডিয়া না, ফেসবুক মিডিয়া তো এটা একটা ভাইরালের জায়গা। একটা মিথ্যা কথা বললাম, একটা আনকমন কথা বললাম, আমি ভাইরাল হয়ে গেলাম। যেমন কৃষ্ণ বলেছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তিনি বর্তমানে, আমরা সেদিন, আপনারা দেখেছেন সেদিন এই সোনিয়া নামের যে গ্রাম পুলিশ, তিনি নেতৃত্ব দিয়ে, আমি তখন অন্য কাজে ছিলাম, তিনি নেতৃত্ব দিয়ে, আমি তখন একটা সাংবাদিকের, ভাই কৃষ্ণ থাকবে, কৃষ্ণই থাকবে, ভাই কৃষ্ণই কাজ করবে, আমি বিদায় হচ্ছি, আপনাদের মাঝ থেকে বিদায় হচ্ছি, আমি কাজ করব না, কৃষ্ণকে নিয়ে আপনারা কাজ করবেন, আমি বিদায় নিচ্ছি, লাইভটা শেষ করতে দেন, তারপর আপনাদের কমান পড়ব, এর আগে না। আমি বাদ হচ্ছি, কৃষ্ণকে দায়িত্ব দেওয়া হচ্ছে, আটজন সমন্বয়কারী আছে, তারা কৃষ্ণকে সাথে নিয়ে কাজ করবেন। তার আগে কিছু কথা আছে বলে আমি আপনাদের কাছে মাপ মুক্তি চেয়ে বিদায় নেব। কৃষ্ণকে যারা চাচ্ছেন তারা কৃষ্ণকে নিয়ে কাজ করেন ভাই, আমি কাজ করতে পারবো না, এমন ব্যক্তিকে নিয়ে আমি কাজ করতে পারবো না, আমি ব্যর্থ। আপনারা বাকি আটজন, আমি বাদ গেলেও আরো আটজন সমন্বয়কারী আছে, তারা কৃষ্ণকে নিয়ে, কৃষ্ণকে প্রধান বানিয়ে কাজ করেন আপনারা। এখন এইখানে সেই সোনিয়া আক্তার নেতৃত্ব দিয়ে গ্রাম পুলিশ ওই দিক দিয়ে ঘুরিয়ে আনছে। আমি এর ভিতরে কয়েকটা সাংবাদিকের সাথে মিট করতেছিলাম যে আমরা এই সিদ্ধান্ত 3টার দিকে, আমরা 2:30টার দিকে, 3টার দিকে আমরা বের হব, আমরা রাষ্ট্রপতির ভবনের ওই দিকে যাব। তো আমাদের এই বিষয়গুলো পত্রিকায় আনতে হবে এবং মিডিয়াতে প্রচার করতে হবে, আপনাদের সহযোগিতা কামনা করতেছি। এরই মধ্যে তারা নেতৃত্ব দিয়ে, সোনিয়া আক্তার নেতৃত্ব দিয়ে, ইমরান, তারপরে কি বলে সকলের নাম, মেহেদি, তারপরে আমাদের সুমন, এরা নেতৃত্ব দিয়ে তারা হাইকোর্টের ওই দিক দিয়ে ঘুরে পল্টনের মোড়ের আগ পর্যন্ত প্রেস ক্লাবের সোজা আসার পরে তারা, আমি ওখানে বসেছিলাম, তারা নাইম আইসা আমাকে নিয়ে তারপরে যুক্ত হয়ে আমরা সেই রাষ্ট্রপতির ভবনে যাই। রাষ্ট্রপতির ভবনের ওখানে যাওয়ার পরে, বঙ্গভবন, ওইটি রাষ্ট্রপতির ভবনই বঙ্গভবন। এই বঙ্গভবনে যাওয়ার পরে সেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ, বর্তমানে উপদেষ্টা, আগে মন্ত্রী পদ ছিল, এখন মন্ত্রী পদ নেই, উপদেষ্টা, তিনি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা। সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়, আমরা যখন সেখানে স্লোগান দিতেছিলাম এক দফা এক দাবি নিয়ে, তখন তিনি এগিয়ে আসে আমাদের সাথে কথা বলে আমাদের দুঃখ দুর্দশার কথা জানতে চায়, আমাদের আশ্বাস দেয় যে আমাদের বিষয়টা তিনি দেখবেন। এরই মধ্যে কৃষ্ণ, আমি কথা বলতেছিলাম, কৃষ্ণ আসলে তার তো ভাইরাল হওয়ার দরকার, সে ঢাকাতে এসেছে, তিনি ফেসবুক ভাইরাল করবে, আজকে নতুন না, তিনি ফেসবুক ভাইরাল করবে। ফেসবুক ভাইরাল একটা বিষয়, ফেসবুক ভাইরাল তো ওই যে কি জানি নাম করলাম, ওই যে হিরো আলম, ফেসবুক ভাইরাল তো হিরো আলমও। তার গান কি আসলে, তার গানের ভিতরে কোনো সুর তাল মিল কোনো কিছু আছে? কিন্তু সুর তাল মিল কোনো কিছু নাই দেখাই সে ভাইরাল, কারণ ফাটা গলা দিয়ে সে গান গায়, মানুষ হাইসা দেখলেও দেখে, যেভাবেই হোক দেখে, সে ভাইরাল কিন্তু হয়ে গেছে। সে বাংলাদেশে না, খালি বিশ্বের বাইরে সহ সে ভাইরাল। ভাই মামুন না ভাই, নাম যেটা বললাম সেইটা, হিরো আলম, তিনিও কিন্তু একজন ভাইরাল। হ্যাঁ ইলিয়াস সাহেব, আপনি তো আসেন নাই ভাই, আপনি ভারী, আমি জানি ইলিয়াস, আপনাকে চিনি, ভিপি ইলিয়াস, আপনাকে আমি চিনি। আপনি আজকে বলেন লাল মিয়ার জয়, কালকে বলেন কৃষ্ণর জয়, পরের দিন বলেন উজ্জ্বলের জয়, মানে আপনি ভিপি ইলিয়াস, আপনাকে আমি চিনি ভাই। কিছু কিছু আইডি এগুলো আমার কমন, কারা কোন ধরনের ব্যক্তি আমি কিন্তু কমন। শেষ পর্যন্ত লাইভ দেখবেন, আপনাদের গণনা করব কয়জন তাকে চান, দুজনের একজনকে চাইতে হবে, হয় কৃষ্ণ না হলে লাল, হয় কৃষ্ণ বাদ না হলে লাল বাদ, দুই অপশনের এক অপশন আপনারা নেবেন। হ্যাঁ হিরো আলম, কৃষ্ণ কি করলো, এখানে নিষেধ করা হয়েছিল যে কেউ এখানে কথা বলবা না, কথা যে কোনো একজন বলবা। আমি স্যারকে বোঝাচ্ছিলাম, বিভিন্ন বিষয়ে বোঝাচ্ছিলাম, কথা বলতেছিলাম। এরই মধ্যে উনি আরো ভাইরাল হওয়ার জন্য কি করলো, স্যারের পাও ধরলো, স্যার 6,500 টাকা বেতনে সংসার চলে না, স্যার আমার বউ চলে গেছে, এই বেতনে সংসার চালাইতে পারি না, বউ চলে গেছে। আনকমন একটা হাস্যকর কথা, বউ চলে গেছে। প্রত্যেকটা টিভি চ্যানেলে, প্রত্যেকটা পত্রিকার ভিত্তিতে পরের দিন হেডলাইন হইলো বউ চলে গেছে, বউ চলে গেছে, একজন গ্রাম পুলিশের বউ চলে গেছে। আদৌ কি তার বউ চলে গেছে?
কৃষ্ণর বউকে আদেও চলে গেছে, রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির পাও ধরে ফেসবুক মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য সে একটা মিথ্যা কথা বলল, ভাইরাল হইল। আর কৃষ্ণ এখানে 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করার জন্য একটা সঠিক ব্যক্তি হয়ে গেল। ওকে মেনে নিলাম, সেই সঠিক ব্যক্তি। কিন্তু সত্য মিথ্যা কখনো, মিথ্যা দিয়ে কখনো আগানো ঠিক না। আমি বলে দিচ্ছি, কৃষ্ণর আসলে বউ চলে যায় নাই। কৃষ্ণর ধর্মটা হচ্ছে হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম মোতাবেক দ্বিতীয় বিয়ে চলে না। মুসলমান ধর্মে হয়তো বা শরীয়ত মোতাবেক 4টা আছে, আরো বেশি মুসলমানরা করে, কিন্তু হিন্দুরা করে না। হিন্দু জাতি এমনই একটা জাতি, এরা এরা খুব এরা খুব হিসাব কিতাব করে রাস্তায় রাজপথে চলে। এরা কারোর সাথে ঝগড়া করবে না, কাউকে খারাপ কিছু বলবে না, পারলে নিজে মাথা নত করে নিচে করে চলে যাবে। হিন্দুরা খুব ভালো, এরা স্বার্থের জন্য কোনো কিছু করে না। হিন্দুদের, আমাদের মুসলমানের মধ্যে আমরা পারাপারি করি, কিন্তু হিন্দুদের মধ্যে পারাপারিটা খুব কম করে, ওরা খুব ভদ্র জাতি। তাহলে কৃষ্ণ কিন্তু হিন্দুর মধ্যে দ্বিতীয় বিয়ে কেউ দেখাইতে পারবেন না। মুসলমানের মধ্যে আছে, অন্যান্য ধর্ম আছে, কিন্তু হিন্দু ধর্ম মতে দ্বিতীয় বিয়ে নাই। কৃষ্ণ বিয়ে কিন্তু 2টা করেছে। তার প্রথম বউ হচ্ছে, যেটা বউ চলে গেছে, আসলে বউ চলে যায় নাই। তার প্রথম বউ মনে হয়, প্রথম বউর ঘরে 3টা না 4টা মেয়ে আছে। প্রথম বউ এই মেয়েগুলো রেখে যখন ও দ্বিতীয় বিয়ে করছে, তখন প্রথম বউ বাড়ি থেকে চলে গিয়েছে। বউর বাড়ি হচ্ছে দিনাজপুর। আমি যদি মিথ্যা বলে থাকি, কৃষ্ণের নিজ থানা আছে, সেখানে আপনারা যান। কৃষ্ণের নিজ থানার গ্রাম পুলিশ আছে, তারা বলবে সত্য কোনটা মিথ্যা কোনটা। এটা হচ্ছে সত্য কথা। কৃষ্ণের বউ, আমি নিজেও টাকা দিছি, আপনাদের টাকা, আমার টাকা না। ওই 43 দিনের অবস্থানে কৃষ্ণের মেয়ে অসুস্থ, মেডিকেলে নিয়ে যাচ্ছে, বউ ফোন দিতেছে, টাকার দরকার, টাকার দরকার, টাকা লাগবে, মেয়ে খুব অসুস্থ, শরীর নীল হয়ে গেছে, শরীর নীল হয়ে গেছে, তাড়াতাড়ি মেডিকেলে নিতে হবে। আমি ডাকেই আনলাম, দেখলাম ফোনে কথা বলতেছে, আমি ডাকলাম, কৃষ্ণ এইদিকে আসো, কি হয়েছে? ভাই মেয়ে খুব অসুস্থ, মেডিকেলে নিতে বলো। ভাই বাড়িতে বউর কাছে টাকা নাই। বউ কোন জায়গায়? বউ দিনাজপুর। এক বউ থাকে বাড়িতে, আরেক বউ থাকে শ্বশুর বাড়িতে, কৃষ্ণের শ্বশুর বাড়িতে। আমি বললাম, তো বউর কাছে টাকা নাই, তোমার কাছে টাকা আছে? কয় ভাই আমার কাছে তো বেশি টাকা নাই। আমার কাছে দেখলাম 1000 খানেক টাকা আছে। আমি আর জিজ্ঞেস করলাম, কৃষ্ণ কয় টাকা লাগবে তোমার? তখন বলতেছে, ভাই 1000 খানেক টাকা হলেই হয়ে যাবে। আমি প্রথমে আমার কাছে টাকা না দিয়ে আমি আমাদের আরশেদকে ডাকলাম, আরশেদ এই দিকে আসো, তোমার কাছে কি 1000 খানেক টাকা হবো? আরশেদ বলতেছে, হবে ভাই, সব মিলিয়ে হবে। আমি বললাম, টাকাটা দাও, দ্রুত দাও। আরশেদের কাছে কোনো 1000 টাকা নিয়ে কৃষ্ণকে দিলাম। যে না, সরি, আরশেদের কাছে না, সেদিন উপস্থিত ছিল চুয়াডাঙ্গার ওই যে কি জানি, রিন্টু ভাই, যিনি, আমি মিথ্যা কথা বলি না ভাই, যিনি 10,000 টাকা দিয়েছে ওই সময়, ওই আন্দোলনের সময়। আরো 30,000 টাকা তিনি দিয়েছে, কিন্তু আরো 30,000 টাকা তিনি কাদের জন্য দিয়েছে? সেই 30,000, 20,000 টাকা এখন রয়েছে ইয়ার কাছে, এই কৃষ্ণর কাছে 20,000 টাকা পাই। আরো 20,000 টাকা দেওয়া হয়েছে। ওই দিন 1,000 টাকা দিলাম রিন্টু ভাইয়ের কাছ থেকে নিয়ে, যে এই টাকা তুমি তাড়াতাড়ি আগে তোমার বউরে পাঠাও, তোমার বাচ্চা আগে মেডিকেলে চিকিৎসা করাও। সেটা 47,000 গ্রাম পুলিশের টাকা ছিল, আমার ব্যক্তিগত টাকাও না। দুপুরে খাবো সেই টাকাটা ছিল, গ্রাম পুলিশ সহযোগিতা করছিলেন। ভাই কথা শুনবেন, লাইভে যারা আছেন তারা কথা শুনবেন। আমি আর আপনাদের কাজে নাই ভাই, আমি বেরি হয়ে যাবো, আমি আপনাদের কাজে আর নাই। মাপ চাই আপনাদের কাছে, মাপ চাই ভাই। আপনারা করেন ভাই, পারলে করেন, না পারলে আপনাদের যে দশা আমারও সেই দশা। এখন গ্রাম পুলিশে বহুত নেতার জন্ম হয়েছে, নতুন নতুন শিক্ষিত বহুত ছেলে আছেন। আপনারা আমার চেয়ে অভিজ্ঞ, আমার চেয়ে ভালো রাস্তা চিনেন, আমার চেয়ে ভালো বুঝেন ভাই, আপনারা করেন, আমি আর নাই ভাই। এখন সেই কৃষ্ণকে 1,000 টাকা দিলাম, তো রিন্টু ভাইয়ের পকেটেও টাকা ছিল না, ওই 1,000 টাকাই ছিল। পরবর্তীতে রিন্টু ভাই খাবে দাবে, টাকা পাবে কোথায়? রিন্টু ভাই এবার বলতেছে, ভাই আমার তো টাকা নাই, আমি তো টাকা লাগবে। এখন রিন্টুকে এবার রিন্টু ভাইকে আমার পকেট থেকে আমার 1,000 টাকা তাকে দিয়ে দিলাম। এই সেই কিন্তু কৃষ্ণ, এই সেই কৃষ্ণ। কৃষ্ণর বউ, তার 2টা বউ, একটা বউ চলে জানাই, বউ একটা দিনাজপুর থাকে, যেহেতু হিন্দু ধর্মের 2 বউ বিধান নাই, একটা দিনাজপুর থাকে, একটা বাড়িতে থাকে। সে মিডিয়ার সামনে এসে কি বললো, বউ চলে গেছে। কি হলো সেটা ভাইরাল হইলো, সব টিভি চ্যানেল সব জায়গায় দেখাইলো, ভাইরাল হইলো। আসল সত্য কথা হচ্ছে এইটা।
আসলে ওই কি বলে ভাইরাল, ভাইরাল একটা জিনিস, ফেসবুক ভাইরাল একটা জিনিস, আর নেতৃত্ব আর একটা জিনিস। হাজার হাজার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নেতৃত্ব একটা জিনিস, আর ফেসবুকে ভাইরাল একটা জিনিস। ভাইরাল কিন্তু হিরো আলমও। যাই হোক ভাই, এটা আপনাদের ব্যাপার। আমি শুধু আমার মনের কষ্টগুলো, এই মনের কষ্টগুলো আপনাদের সামনে বলতেছি। যাকে এইখানে আইনা জায়গা দিয়েছি, সেই শুয়ারি, সেই জানোয়ারটাই এই গ্রাম পুলিশের পরবর্তীতে গ্রাম পুলিশের ক্ষতি করার চেষ্টা করছে। যাকে যাকে আইনা জায়গা দিয়েছি, ইতিপূর্বেও যাকে জায়গা দিয়েছি, প্রত্যেকটা ব্যক্তি এখানে। আজকে এই কৃষ্ণ আরো 20,000 টাকা পাই, আমি লাইভের মাঝখানে বলতেছি 20,000 টাকা কালকে দুপুর 12টা পর্যন্ত সময় দিলাম কৃষ্ণ। 12টার মধ্যে আমিলালের টাকাটা এই সহ বিকাশ খরচ সহ আমার বিকাশে পাঠাবা। যদি কাল 12টার ভিতরে টাকা না পাঠাও, তুমি যাদের বুদ্ধিতে চলতেছ উজ্জ্বলকে, আমার কাছে কথা বের হয়ে আসতে সময় লাগে না। প্রত্যেকটা জায়গায় আমার লোক লাগানো আছে, প্রত্যেকটা জায়গায়। উজ্জ্বল খানের কাছে তুমি বিক্রি হয়েছ। উজ্জ্বল আরেকজন আছে, উজ্জ্বল মেহেদি হাসান উজ্জ্বল, যিনি উজ্জ্বলের লোক, বাড়িও একই জায়গায়, উজ্জ্বলের ফরিদপুর জেলায় উজ্জ্বলের বাড়ি। এই মেহেদি হাসান উজ্জ্বল, তার সাথে তোমার কথা হচ্ছে। তাকে দিয়ে তুমি আগের বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির ওই আমি যেই করছিলাম, সেখানে তো তুইও ছিলি। তুইও তো সেখানে ছিলি, তোর উজ্জ্বল বলছিল লাইভ এসে, আসলে তোরে উজ্জ্বল ঠিক কাজ করছিল। উজ্জ্বল লাইভ এসে বলছিল তোর মতো জানোয়ারের উজ্জ্বল ঠিক কাজ করছিল। উজ্জ্বল পিটাইছিল যে তোরে, তুই আমি মন্ত্রণালয়ের ভিতরে ঢোকা, তুই ফোন দিয়ে কান্দস, ভাই উজ্জ্বল আমার মারছে, ভাই উজ্জ্বল আমার মারছে, ভাই আপনার লোক আমি উজ্জ্বল আমার মারছে, ভাই উজ্জ্বল আমার অপমান করছে, ভাই উজ্জ্বল আমার ধরে লাইভ করাইছে, ভাই আপনি বাইরে আহেন, ভাই আপনি আমার মান সম্মান নষ্ট করেন না, ভাই আমার বিচার করেন। তোর কারণে আমি মন্ত্রণালয় থেকে বের হয়ে আসছি, গ্রাম পুলিশের কাজ বাদ দিয়ে তোর কারণে আমি মন্ত্রণালয় থেকে বের হয়ে আসছি। আইসা তুই কি করলি আজকে 2 দিনের মাথায়? আমি কিন্তু আদেও কমিটি করার জন্য ঢাকা 64 জনকে ডাকিনি। কেন ডেকেছি এবার সেটা বলে আপনাদের কাছ থেকে পা ধরে বিদায় নিব। এই যে কয়েকজন ব্যক্তি আছেন যারা অতি শিক্ষিত ভাই, তারা কৃষ্ণকে নিয়ে কাজ করবেন। কাল থেকে মন্ত্রণালয় গেটে আমি যাব না, মন্ত্রণালয় গেটে আপনারা যাবেন, মন্ত্রণালয়ের ভিতরে আপনারা ঢুকবেন, কৃষ্ণ ঢুকবে, আর যে কয়েকজন কৃষ্ণের পক্ষে আছেন তারা ঢুকবেন। আমিও 47,000-এর মতো চাতক পাখির মতো চেয়ে থাকবো যে কৃষ্ণ এবং আপনারা কিছু শিক্ষিত কিনা পুলিশ আছেন, তারা আমাদের ভাগ্য পরিবর্তন করবেন। আমিও আপনাদের অপেক্ষায় থাকবো, আর আমি থাকবো না ভাই আপনাদের মাঝে। 9 জন ব্যক্তির এই জায়গাটা চালানো খুব কঠিন, একটা টাফ হয়ে দাঁড়াইছে। আজকে সুমন, ওই যে সুমন শুয়ে রয়েছে, আমি একটু দেখাই করিয়ে, ওই যে সুমন শুয়ে রয়েছে, সুমন এখানে আমার সাথে আছে। এত পরিমাণের ফোন আপনারা দেন, এটা আসলে বিরক্ত হওয়ার কিছু না। এটা দেয় যারা আমার এই নাম্বারে ফোন দিচ্ছেন, ফোন দিয়েন না। এটা ভাগ্যের ব্যাপার, এটা আল্লাহর থেকে পাওয়া। যে একজন মানুষের কাছে হাজার হাজার মানুষ ফোন দেয়, এটা ছোট বিষয় না, এটা আল্লাহর তরফ থেকে পাওয়া। এটা ভালোবাসা, আপনাদের ভালোবাসা। কিন্তু আমি লুট খোলাইতে পারতেছি না, আমার গলায় খোলায় না, আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, বাথরুমে যেতে পারি না। মানে আবার এদিকে আছে যে আপনাদের কাজ করব নাকি আপনাদের সাথে ফোনে কথা বলবো। কাজ করতে গেলেও তো আমি এই পর্যন্ত যতগুলো আবেদন লিখেছি, আমি কারো দ্বারা লেখিনি। আমার মেধা দিয়ে, আমার বুদ্ধি দিয়ে, আমার যুক্তি দিয়ে, আমার পরামর্শ দিয়ে আবেদনগুলো আমি লিখেছি। একটাবার খালি আবেদন লেখার জন্য আমি দিয়েছিলাম। সেই আবেদনটা আপনারা দেখেছেন যে সেটা ফেসবুকে ছাড়ার পরে আবেদন সেটা করার পর আমি দেখিনি, না দেখে স্বাক্ষর করেছি। সেই আবেদনটা কয়েকটা ভুল হয়েছে। এরপর থেকে আবার সিদ্ধান্ত নিয়েছি, আমি নিজের কাজ নিজে করব, আবেদন আমি নিজে লিখবো, নিজে পড়বো, নিজে স্বাক্ষর করব, নিজে জমা দেবো। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য একটা আবেদন করব। সেই আবেদনটার মধ্যে অজস্র ভুল থাকবে। সেটা থাকলে আসলে আমরা যে অশিক্ষিত তার পরিচয় দেওয়া হবে। সেটা এখন কাজটা আমি নিজে করি, তাহলে এই কাজগুলো করতে গেলে আমার সময়ের দরকার আছে। আপনারা ফোন দেন, আমাকে পান না, আমার মুখের কথা শুনতে চান। তো সেই কারণে এখানে এখন সাথে আছে সুমন ফোন ধরে সুমন কথা বলে আমি যথেষ্ট। ডাক্তার কিন্তু আমাকে ডাইরেক্ট নিষেধ করেছে যে ভাই আপনার গলার যে অবস্থা, আপনার যদি ফোনে কথা বলেন, মানুষের সাথে বেশি বেশি কথা বলেন, তাহলে কিন্তু ওষুধ কিন্তু আমি রেগুলার খাইতেছি, 3 বেলা ওষুধ খাইতেছি, অ্যান্টিবায়োটিক, কিন্তু আমার গলা সারতেছে না। দ্বিতীয়বার আমি ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বলছে যে আপনি প্রচুর দেখতেছে। ডাক্তার কিন্তু 10 মিনিট 20 মিনিট ডাক্তারের কাছে, আমি 20 মিনিটে ডাক্তার দেখতেছে যে আমার যে হারে ফোন আসে আর আমি যে হারে কথা বলি। তখন ডাক্তার আমাকে বলতেছে যে ভাই আপনার তো ওষুধের দরকার না, আপনার দরকার হচ্ছে ঘুমের
আর আপনার দরকার হচ্ছে টোটাল স্টপ, মুখটারে তালা মারা, কথা বলতে পারবেন না। তাইলে আপনার ওষুধ লাগবে না, আপনি ঠিক হয়ে যাবেন। গলা ব্যথা ফোলা যা আছে সবগুলো ঠিক হয়ে যাবেন। আমি চেষ্টা করি যে আমি এখন যতটা কম কথা বলতে পারি, সমান কথা বলতেছে। আমি কেন ডাকলাম ঢাকাতে? ঢাকাতে ডাকলাম 64টা জেলা থেকে যদি 64টা প্রতিনিধি আনি, যদিও আমাকে স্যারেরা কথা দিয়েছে যে এগুলো লাল মিয়া প্রজ্ঞাপন 2011 সালেও তো তোমাদের প্রজ্ঞাপন হয়েছে, গ্যাজেট হয়েছে, কিন্তু বাস্তবায়ন কি হয়েছে? আমি বললাম না তো স্যার, বাস্তবায়ন হয়নি। কয় বছর লাল মিয়া? স্যার 11 সাল থেকে আজকে 24 সাল, 13 বছর। তাইলে তুমি বেউস যদি হও, গ্যাজেট 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 হইলো, বাস্তবায়ন হইলো না, লাল মিয়া কোনো লাভ আছে এতে? আমি বলি না স্যার, বাস্তবায়ন হতে হবে। আমরা যদি টাকাই না পাই সেই গ্যাজেট দিয়ে লাভ কি? স্যার আমাকে বললো লাল মিয়া 2011 সালে তো তোমাদের গ্যাজেট হয়েছে, তুমি যে গ্যাজেটের জন্য পাগল হচ্ছ, 2011 সালেও তো তোমাদের গ্যাজেট হয়েছে, বেতন কি পাইছো? না স্যার পাই নাই। তোমাদের সব কথাগুলো, দুঃখ দুর্দশাগুলো আমি যা শুনে বুঝলাম, বেতন তো গ্যাজেট অনুযায়ী পাওই নাই। যাও তোমাদেরকে বেতন দেওয়া হয়েছে 6,500 টাকা, সেইটাও তুমি বলতেছো বাংলাদেশের বিভিন্ন জেলায় তোমার এখানে আবেদনে লেখা আছে এই এক অংশের বেতন দেয়, আরেক অংশের বেতন দেয় না, 5 মাস 6 মাস তোমরা পাও না। তাহলে তোমরা দুনিয়া নির্যাতনের শিকার হয়ে আছো। রাঙ্গামাটি জেলায় 2008 সাল থেকে পাও না, চাকরি নেওয়ার পর থেকে তারা এক অংশের বেতন পাও। তাহলে বাংলাদেশে তোমাদের চেয়ে নির্যাতিত আর কোনো মানুষ নাই। প্রত্যেকটা নির্যাতন থেকে তোমাদের বেরিয়ে আসতে হবে। তার জন্য তুমি পাগলামি করলে চলবে না। তুমি এখন নেতৃত্ব দিছ 46,000 মানুষের, এখানে আশ্বাস নিয়ে গেলা, কাজ হইল না। আমি প্রজ্ঞাপন জারি করে দিলাম, সেটা নিয়ে তুমি গেলাগা, কাজ হইল না। সেই 2011 সালেরটাই কিন্তু হবে। লাভটা কি হবে? তুমি লাল মিয়া অনেক লোক তো, তুমি কারোর পরামর্শ নিও না। তোমার সাথে আমি কিন্তু সেই দিন লোক নিয়ে ঢুকছিলাম 5-6 জন, এক একজনের এক এক মত, এক একজনের এক এক কথা। স্যার তখন আমাকে বললো যে লাল মিয়া তোমার অনেক বুদ্ধি, তোমার ভালো বুদ্ধি, তোমার খুব জ্ঞান মেধা খুব শক্তি খুব ভালো। লাল মিয়া আমি তোমাকে অনুরোধ করতেছি, তুমি একটু বাইরে যাও, বাইরে যেয়ে কারো সাথে মিশবা না, কারো সাথে মিশবা না, এককভাবে। এই 9 জনও তুমি বাদ দাও। এরপর থেকে কেউ আমার ফোন দিয়ে না, আমি লাইভের পর হয়তো সকল মোবাইল আমি বন্ধ করে দেবো ভাই, আমার আর দরকার নাই। আমি অনেক পেয়েছি আপনাদের কাছ থেকে, অনেক সম্মান পেয়েছি, এতটুকু নিয়ে আমি স্টাফ থাকি। আপাতত আপনারা ফোন দিয়েন না ভাই। স্যার আমাকে বললো 10 মিনিট লাল মিয়া তোমার চরণ শক্তি খুব ভালো। কোনো কায়দা নাই, ফোন না বলি তাও দেয়। তো সেক্ষেত্রে তুমি এককভাবে সিদ্ধান্ত নেও যে ফোন দিতে নিষেধ করতেছে, তারপরে একটা ব্যক্তি বারবার ফোন দিতেছে, 3বার কাটা দিলাম তারপরও দিতেছে, এর কারণে লাইভে ডিস্টার্ব হচ্ছে। এখন স্যার আমাকে বললো ঠান্ডা মাথায় তুমি এককভাবে সিদ্ধান্ত নেও যে আসলে তোমার কি করা উচিত। 47,000 গ্রাম পুলিশের রক্ষা করতে হইলে তোমার কি করা উচিত, তুমি এককভাবে কারো বুদ্ধি নিবা না লাল মিয়া, তোমার মেধা যথেষ্ট। স্যারের কথা আমি মাইনে নিলাম, মাইনে নিয়ে আমি মন্ত্রণালয়ের ভিতরে ক্যান্টিন আছে, ক্যান্টিনে চলে গেলাম। এককভাবে ঠান্ডা মাথায় 20 মিনিট ভাবলাম যে কি করা যায়, আসলে কি করা যায়, 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ভাগ্য পরিবর্তনের জন্য কি করা যায়। এখানে 9 জন সমন্বয়, 9 জন 9 রকমের আমরা সিদ্ধান্ত নিতেছি, কোনো রাস্তায় আসতেছি না। ভাবলাম কি 3বার কাটে দিলাম, তারপর উনি বুঝে না। ভাবলাম, ভাবার পরে সেদিন স্যারকে সিদ্ধান্ত দিলাম না, যদিও আমি এককভাবে ভাবলাম আমার সাথে 9 জন লোক আছে, তাদের সাথেও আমি একটু পরামর্শ করি। স্যারকে বললাম যে স্যার সরি স্যার, আমি এককভাবে স্যার সিদ্ধান্ত দিতে পারবো না। বাইরে এসে 9 জনের সাথে আলোচনা করলাম যে কি করা উচিত। স্যার কিন্তু এইভাবে পরামর্শ দিচ্ছে, এটা করলে ভালো হবে। 9 জনের সিদ্ধান্তেই কিন্তু পরবর্তীতে সেখান থেকে আমরা বেরিয়ে আসছি। 9 জনের সিদ্ধান্তে, আমার একক সিদ্ধান্তে না। কল ফরওয়ার্ড করে নিন। ধন্যবাদ ভাই, সুন্দর একটা বুদ্ধি দিয়েছেন। এটা কল ফরওয়ার্ড আমি আসলে বুঝি না। যাই হোক, এর পরবর্তীতে আমি চেষ্টা করব যে লাইভে আসার পূর্বে কল ফরওয়ার্ড করলে তাহলে কোনো কল আমার মোবাইলে ঢুকবে না।
খুব সুন্দর একটা বুদ্ধি দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। সব বিষয়ে যে আমি ভালো বুঝি তা না, আমার চেয়ে অনেকে ভালো বুঝেন, আপনারা ইয়াং জেনারেশন ভালো বুঝেন, যে কারণে এখন ইয়াং জেনারেশন কিছু আছেন তাদের কাছে আমি ছেড়ে দিব নেতৃত্ব, আমি বসে থাকব। তো সেক্ষেত্রে 9 জনের সিদ্ধান্ত মোতাবেক কিন্তু আমরা সেখান থেকে গ্রাম পুলিশ সকলে ঢাকা থেকে আমরা চলে আসলাম 9 জনের সিদ্ধান্ত মোতাবেক। এখন আসি মূল কথায়, যে সোমবার দিন আমি পোস্ট করলাম, ঢাকা ডাকলাম, আমি কি লিখছি যে কমিটি করার জন্য? আমি কি কাউকে বলছি কমিটি করার জন্য? আপনারা পিছনের ছাত্র যে আন্দোলন হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনার থানাতে গিয়ে দেখেন, প্রত্যেকে তো নিজ নিজ থানায় আছেন, থানাতে গিয়ে দেখেন সেইখানে এই বৈষম্য বিরোধী থানা সংগঠনের নেতৃত্ব লোক আছে, বৈষম্য বিরোধী থানা সংগঠন আছে, যারা থানায় নেতৃত্ব দিয়ে সব ঢাকায় গেছে, জেলা পর্যায়ে জেলা সংগঠন আছে বৈষম্য বিরোধী। এখন আমরা 9 জন ব্যক্তি আমরা পারতেছি না, যদি 64 জেলা থেকে 64 জন লোক আমরা এখান থেকে বের করে আনি, ইয়াং জেনারেশন, তাদের নিয়ে বসে একত্র পরামর্শ করে যে কিভাবে আমরা কাজগুলো সামনে এগিয়ে যাই। আমি একা পারবো, কিন্তু আপনারা থাকলে ভালো হয়, যে আপনারা থাকলে 10 ভাইয়ের 10টা বুদ্ধি, 10টা যুক্তি, 10টা টাকা লাগলেও 10 ভাইয়ের তখন আলোচনা করে যে 64 জন লোক আছে, আমরা যদি 1000 করে টাকা দিই 64,000 টাকা হবে, গ্রাম পুলিশের কাছ থেকে কোনো টাকা তুলতে হবে না, সাধারণ গ্রাম পুলিশের কাছ থেকে কোনো চাঁদা তুলতে হবে। আরো যে জেলাগুলো আছে, এই থানাগুলো আছে, সেই থানার থেকেও আমরা 1 জন করে 2 জন করে ছেলে বের করে আনবো, যে পরবর্তীতে যদি আমাদের কথা দিয়েছে, আমাদের কথা আমরা পেলাম না, শিক্ষিত শিক্ষিত মূর্খ, কাইটা দিলে বোঝা উচিত যে ফোন কাইটা দিতেছে। আমি বুঝি, এরা বুঝে না কেন আল্লাহ জানে, যে রিং হলো কতক্ষণ, তারপরে কাইটা দিলে এটা বোঝা উচিত, তারপরে কল দেয় এরা। তো সেক্ষেত্রে প্রত্যেকটা থানা থেকে 2 জন করে বের করে নিয়ে আসলাম, বের করে নিয়ে আসলে তাহলে 1000 লোক আমার এখানে হয়ে যেতেছে, 1000 লোক, যাদের সাথে আমরা মত বিনিময় করে সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। কারণ এখানে আমাদের বিরোধী পক্ষ আছে, যারা ভুল বোঝানোর চেষ্টা করবে। স্বাধীনতা অর্জন করাটা খুব সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করাটা অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। স্বাধীনতা অর্জন করাটা সহজ, কিন্তু রক্ষা করাটা অনেক কঠিন। মন্ত্রণালয় থেকে বলেছে এই দিব সেই দিব সেই দিব, সেগুলো সবগুলো দাবি মেনে নিয়েছে, কিন্তু সেগুলো আমাদেরকে আনতে হবে, বাস্তবে বাস্তবে সেগুলোকে রূপ দিতে হবে। কৃষ্ণ আজকে যা শুরু করেছে, মাত্র 9 জনের 1 জন, যদি 500 লোকের থেকে 1 জন করতো, মেনে নিতাম যে 500 লোক একত্র হয়েছি, 1 জন সেখানে পাগলামি করতেই পারে, পাগল থাকতেই পারে, মাথায় বুদ্ধি কম থাকতেই পারে। মাত্র 9টা লোক সমন্বয়কারী, 9 জনের মধ্যে কৃষ্ণর বলতে হবে যে আমার কোন কোন ব্যাপারটা সে দেখছে, যে আমি টাকা খাই, আমি টাকা নেই, আমি টাকা গ্রাম পুলিশের মারবো, কোন ব্যাপারটা সে বুঝতে পেরেছে যে লাল মিয়া গ্রাম পুলিশের এই সংগঠন করে সে ভাগ্য পরিবর্তন করতে যায় নাই, জাতীয় বেতন স্কেলের জন্য যায় নাই, সে সংগঠন গঠন করতে গেছে, সে টাকা কামাতে গেছে। এইটা কৃষ্ণের জবাব দিতে হবে, কৃষ্ণের বলতে হবে। এখনো তিনি 9 জনের মধ্যে 1 জন আছে, তাকে কিন্তু বাতিল করা হয় নাই, 9 জনের মধ্যে এখন পর্যন্ত সে আছে, এটা কৃষ্ণকে অবশ্যই জবাব দিতে হবে। জবাব না দিতে পারলে কিন্তু ছাড়া হবে না, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্রের সাথে মিথ্যা কথা বলছে, ভাইরাল হওয়ার জন্য রাষ্ট্রের সাথে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির পায়ে ধরে বাংলাদেশের মিডিয়াকে ভুল বুঝিয়েছে, বাংলাদেশের সকল মিডিয়াকে তিনি ভুল তথ্য দিয়েছে, মিডিয়াকে ভুল বুঝিয়েছে, তার জবাব দিতে হবে, তাকে কিন্তু ছাড়া হবে না, অবশ্যই জবাব দিতে হবে। লাল মিয়ার কোন কাজে তিনি লাল মিয়াকে সন্দেহ হইলো, এটা তার জবাব দিতে হবে, যে লাল মিয়ার এই কাজটার কারণে লাল মিয়াকে সন্দেহ হয়েছে, অমুক জেলার থেকে লাল মিয়াকে 50,000 টাকা দিছে, 20,000 টাকা দিছে, 30,000 টাকা দিছে, লাল মিয়া সেটা গোপন রাখছে। বলতে হবে, না বললে কৃষ্ণ তোমাকে ছাড়া হবে না, তোমার বাড়িতেই যাওয়া হবে, বললে নাকে খত দিয়ে চলে আসবো আমি। যদি সে বলতে পারে যে লাল মিয়াকে অমুক থানার থেকে 5,000 টাকা দিছে, 10,000 টাকা দিছে, লাল মিয়া সেই টাকা নিয়ে বাড়ি গেছে, সেটা লাল মিয়া আমাদের না খাইয়ে রেখেছে, সেই টাকা নিয়ে সে ব্যক্তিগতভাবে বাড়ি চলে গেছে, মাপ পাবা। যদি তা না করো, তুমি যত যত ভাইরাল ব্যক্তি হও, তুমি মনে করবা সারা পৃথিবীর ভাইরাল ব্যক্তি, আমি পৃথিবীর সারা পৃথিবীর জং তেরা ব্যক্তি, আমি সারা পৃথিবীর মধ্যে জঙ্গ তেরা ব্যক্তি আমি। তুমি সারা পৃথিবীর মধ্যে যত ভাইটাল ব্যক্তি হও, আমি তোমার কাছে জবাব নেব কৃষ্ণ। তো যাই হোক, আমারই বুঝার ভুল, আপনারাই সঠিক আছেন ভাই, আমারই বুঝার ভুল। আপনাদেরকে পরিচালনা করা খুব কঠিন ব্যাপার,
কাল থেকে ভাই আপনারাই মন্ত্রণালয়ে যান, যারা শিক্ষিত ইয়াং জেনারেশন আছেন, ফেসবুক নেতা, তারা কাল থেকে সচিবালয়ে যাবেন, আপনারা ঢুকে আপনারা এবার আপনাদের ভাগ্য পরিবর্তন করেন, 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করেন। মাপ চাচ্ছি, পদত্যাগ করলাম, এখান থেকে পদত্যাগ করলাম। আমার ভাই আর নেতা সাজার দরকার নাই, নেতা হওয়ার দরকার নাই। নেতা যতটুকু হয়েছে আমার যোগ্যতায় হয়েছি, বুকটা এইভাবে পেতে দিয়েছি। আরে কৃষ্ণ, তুই তো ভিতর বাল, এক উজ্জ্বল ধরছে চিকা শুরু করে দিছস। আর যদি কোনো বাহিনী এখানে বুকের মধ্যে পিস্তল ঠেকাইতো, সেই পূর্বের সরকারের মতো তোর পাওয়া যাইতো, তোর মতো ব্যক্তির এখানে পাওয়া যাইতো। তুই করবি 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন, আর তোর ডাকে মানুষ আসবে। যাই হোক কৃষ্ণ ভাই, অনেক বলছি, ব্যক্তিগত ভাবে বলছি। কৃষ্ণের সাথে যারা আছেন ভাই, কৃষ্ণরে নিয়ে আপনারা চালান, এগিয়ে যান। 9 জন সমন্বয়কারী আছেন, আমি বাদ গেলেও আপনারা 8 জন আছেন। এখন কৃষ্ণকে আপনারা সকলেই ভোট দিয়ে সামনের দিকে আগিয়ে নেন, রোববারে থেকে কৃষ্ণ দায়িত্ব পালন করবে, আমি আর ভাই করবো না। বুঝলাম না? আমিও পদত্যাগ করলাম। কৃষ্ণ চালাক। যাই হোক, এবার আপনাদের কমেন্ট দেখব। আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের প্রদান করলাম ফেসবুক লাইভের মাধ্যমে। আমি ওই যারা এখনো আছে যে কৃষ্ণর পক্ষে বলে সাধারণ গ্রাম পুলিশ আছে, একজন কমেন্ট করছে কৃষ্ণর পক্ষে সাধারণ গ্রাম পুলিশ আছে, একজন কমেন্ট করছে। আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমার সকল ভুল ভ্রান্তি আপনারা ক্ষমা করে দেবেন, নিজ গুণে ক্ষমা করে দেবেন। যদি কোনো সিদ্ধান্ত আমার ভুল হয়ে থাকে আপনারা মনে করেন, আমাকে ক্ষমা করে দেবেন। আমি কাল থেকে ভাই আর আপনাদের কাছে যাব না। যদিও আমি ফেসবুক লাইভে এসে কথা দিয়ে ফেলেছি যে আমি 47,000 গ্রাম পুলিশের পক্ষ থেকে এই বন্যার্তদের সাহায্যের জন্য আমি যাব। সরি বিপি ইলিয়াস সাহেব, আমি যাব না ভাই। কৃষ্ণ যাবে, কাল থেকে কৃষ্ণ যাবে, আমি যাব না। আমি আপনাদের কাছে মাপ চাচ্ছি ভাই, দরকার নাই ভাই আমার এই নেতার। আমি যেহেতু কথা দিয়ে ফেলেছি, কথার মূল্য অবশ্যই রাখতে হবে। আমি টাকা 50,000 রেডিও করেছি, হাওলাত করেছি, এই দুপুরে লাইভ করার পরে এখান থেকে বের হয়ে আমি টাকা জোগাড় করেছি, হাওলাত করেছি। আমি আল্লাহ পাক যদি হাতে বাঁচে রাখে, আমার ব্যক্তিগতভাবেই 47,000 গ্রাম পুলিশের মুখের জবানটা ঠিক রাখার জন্য আমি রবিবার দিন বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করব। আমি যারা ফেনী জেলার গ্রাম পুলিশ আছে, আমি ফোনও দেব, তাদেরকে অনুরোধ করব থাকার জন্য। আমি তাদের সাথে কন্ট্যাক্ট করে যাব, আর সেখান থেকে আমি বাড়ি ফিরে চলে আসব। আমার সকল ভুল ভ্রান্তি, ভুল সিদ্ধান্ত যদি থেকে থাকে, আমার কারণে যদি আপনাদের কোনো ক্ষতি হয়ে থাকে, আমাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের পর থেকে আপনাদের বিষয় নিয়ে আমার মাথার ভিতরে আর আমি রাখছি না। আপনাদের যোগ্যতা যাদের আছে তারা এসে করেন। কালকেই যারা আপনাদের জাতীয়করণ দিতে পারবে, আগামীকালকেই তাদেরকে দিয়ে চালান। কারণ আমি কমিটি করার জন্য ডাকিনি, আমি 64টা লোককে ডেকেছি তাদের সাথে সমন্বয় করার জন্য। 64টা জেলা যেন তারা সকল গ্রাম পুলিশকে তারা পরবর্তীতে যদি কোনো এখানে লাগে তখন তারা ডেকে আনতে পারে, যে জন্য আমি ডেকেছিলাম। এখন কৃষ্ণের কোন স্বার্থে আঘাত লাগলো, তিনি 2 নাম্বার সমন্বয়কারী তিনি চেয়েছিলেন, তাকে দেওয়া হয়নি 2 নাম্বার। তিনি 2 নাম্বার চেয়েছিলেন, আমার পরের স্থানটাই তার। তিনি 2 নাম্বার চেয়েছিলেন, তাকে 2 নাম্বার দেওয়া হয়নি। আমার মনে হয়নি যে তাকে 2 নাম্বার দিলে ভালো হয়, যে কারণে এটা আমি দেইনি, যে না 2 নাম্বারটা অন্য কাউকে দিই, তোমাকে এই জায়গায় রাখি। তার 6 নাম্বার তার কাছে ভালো লাগেনি। তো যাই হোক, এটা তার ব্যাপার, তিনি এখন 1 নাম্বারে থাকবে। যে কারণে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, কালকে থেকে আমাকে আপনারা দেখবেন না। আর আপনাদের এইবার আপনাদের মতামতগুলো দেখব, যেহেতু আমি আমার ব্যক্তিগত মতামত আমি আপনাদের মধ্যে প্রকাশ করলাম। কাল থেকে মন্ত্রণালয়ের গেটেও আমি আর যাব না। সচিব স্যারের সাথে আমার এখানে ফোন দিয়েও আমি কথা বলতে পারি, নাম্বার আছে। আমি কাল থেকে সচিব স্যারকেও আর ফোন দেবো না গ্রাম পুলিশের বিষয় নিয়ে। আমি সচিব স্যারকে ফোন দিয়ে বলে দেবো যে স্যার, যে বিষয়টা নিয়ে 47,000 গ্রাম পুলিশের বিষয় নিয়ে আমি আপনার কাছে এসেছিলাম ভাগ্য পরিবর্তনের জন্য, 2-4 বার পা ধরেছি, 2-3 জন সচিবের 2-4 বার পা ধরেছি, সেটা কৃষ্ণ কুত্তার বাচ্চায়ও দেখছে।
ওর সামনেও পাও ধরেছি, সুমন শুয়ে রয়েছে, সুমনও দেখছে। শেষমেশ পা ধরে বলেছি, স্যার 47,000 গ্রাম পুলিশের যে আশা নিয়ে বাড়ি যাচ্ছে তারা যেন স্যার নৈরাশ না হয়, আপনার কাছ থেকে যেন তারা নৈরাশ না হয়, আপনার পায়ে ধরি স্যার। আমি যেন তাদের কাছে মিথ্যুক না হই, আর আপনি যেন আমার কাছে মিথ্যুক না হন। স্যার আমাকে কথা দিয়েছে, লাল মিয়া ধৈর্য ধর, সেই 2009 সালের মতো 2011 সালের মতো গ্যাজেট হইলো বেতন পাইলি না, তা না যাতে হয়। আমি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বাজেট ছাড়া তো লাল মিয়া তোর এই বেতন স্কেল দিলে পাইলি না তুই, তাহলে অর্থ আগে বাজেট তোদের কত টাকা লাগে এটা বসে বাজেট করতে হবে। তোদের কত টাকা লাগে এটা বসে একটা হিসাব করতে হবে, যে বছরে তোদের যদি জাতীয় বেতন স্কেল দেওয়া হয় তাহলে তোদের কত টাকা প্রয়োজন, বছরে তোদের বেতন বাবদ কত টাকা প্রয়োজন, এটা হিসাব আনতে হবে। এইবার অর্থ মন্ত্রণালয় তাকে বলতে হবে যে গ্রাম পুলিশের জন্য বছরে এই জাতীয় বেতন স্কেল মোতাবেক গ্যাজেট 2011 সালের গ্যাজেট বর্তমানে বহাল মোতাবেক সামনে বছর থেকে এই টাকাটা বরাদ্দ, এই বছর থেকে এই টাকাটা বরাদ্দ দিতে হবে। সেখানে 4টা মন্ত্রণালয় আন্তঃমন্ত্রণালয়ে মিটিং হবে। মিটিংয়ে সকলকে বলে তারপরে সকলের স্বাক্ষরিত এই অনুমতি সাপেক্ষে স্যার গেজেটটা প্রকাশ করবে, যাতে করে পরবর্তীতে অর্থ মন্ত্রণালয় থেকে বলতে না পারে যে অর্থ বরাদ্দ দিতে পারছি না, আর সেই 2011 সালের মতো অর্থ মন্ত্রণালয়ের ফাইল পড়ে রইল, আমাদের ভাগ্যই রয়ে গেল, কাগজের পাতায় রয়ে গেল। এটা যাতে না হয়, আমার সামনে স্যার 4টা মন্ত্রণালয়কে চিঠি করেছে, সেখানে স্যার গ্রাম পুলিশের প্রতিনিধি হিসেবে একজন রাখার জন্য স্যার সেখানে নাম দিয়েছে। স্যার আবার এটা আমাকে বলেছে যে লাল মিয়া নাম দিয়ে খালি লিখছে যে এই বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ সংগঠনের পক্ষ থেকে সমন্বয়কারী, এটা লিখছে। এখন সেখানেও আমি এই কারণে স্যার বলছিল লাল মেয়ে তোর নাম দিয়ে দিই, আমি বললাম না স্যার আমার নাম এইভাবে দিন না, এখানে 9 জন আছি, যে যায় যাকে আমরা মনোনীত করে পাঠাই সে যাবে, যে এখানে বুঝিয়ে বলতে পারে, এটা আমরা 9 জনে একটা মাইন্ডের বিষয় হয়ে দাঁড়াবে, আমার নাম দিলেন মাইন্ডের বিষয় হয়ে দাঁড়াবে, এখানে নাম দেওয়ার দরকার নাই, সমন্বয়ক হিসেবে দেন, আমাদের পক্ষ থেকে যে যায় আমরা যুক্তি পরামর্শ করে আমরা তখন যাব। একটা চিঠিও স্যার লিখেছে, খসড়া চিঠি কাউকে দেখতে দেয় না, কিন্তু আমাকে তিনি দেখিয়েছেন কিন্তু স্যার, কারণ গ্রাম পুলিশের বিষয়ে স্যার খুব অমায়িক, স্যার এতটাই অমায়িক যা আপনাদের বোঝাতে পারবো না, আপনারা ঢুকলে বুঝতে পারতেন। যে কজন ঢুকছে তাদেরকে জিজ্ঞেস করেন স্যার কতটা অমায়িক। স্যারের নাম্বার আমার কাছে আছে, আমি বাড়ি বসেও কথা বলি। গতকালকেও স্যারের সাথে আমি গতকালকে তো ঢাকা ছিলাম না, বাড়ি ছিলাম, 5টা 5:30টার দিক দিয়ে স্যারকে আমি ফোন দিছি। স্যার আমাকে বলছে যে লাল মেয়ে তোকে তো সবকিছু বলছি, তুই পাগলামি করিস না, সাধারণরা পাগলামি করুক, তুই করিস না, তোর উপর নির্ভর করতেছে আমি 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্য, ওরা যাতে সবকিছু ভালোই পায় সেইভাবে আমি করতেছি, তুই মাথা ঠান্ডা করে রাখ, এগুলো একটু সময় লাগবে। এখন সরি ভাই, আমি আজকের থেকে আর স্যারকে ফোন দেব না, আর আজকের পর থেকে আমি মন্ত্রণালয়ের গেটেও যাব না। আপনারা আমার চেয়ে অনেক জ্ঞানী বুদ্ধিমান এখানে আছেন, আমি তো লোভী ব্যক্তি, আমি তো সংগঠনের জন্য যাচ্ছি, আমার নামে সংগঠন করার জন্য যাচ্ছি। যাদের লোভ নাই, লালসা নাই, নিখুঁত ব্যক্তি, তারা ভাই নেতৃত্ব দেন, আমি ভাই মাপ চাচ্ছি। আল্লাহ হাফেজ। এবার আপনাদের কমেন্ট পড়ব, এতক্ষণ কোনো কমেন্ট পড়েনি, শুধু কথা বললাম, এবার আপনাদের কমেন্ট পড়ব এবং আপনাদের মাঝ থেকে বেরিয়ে যাবো লাইভ থেকে। ভাই গ্রাম পুলিশের আশার আলো জ্বালিয়ে নিভিয়ে দিবেন না, এমন করেন না ভাই, নিজের মধ্যে ঝগড়া করে লাভ নাই, আপনি চালিয়ে যান। রেগে গেলেন তো হেরে গেলেন। আপনি কেডা জায়গাটা কার কমেন্টের যাতে দিয়েছেন, মেহেদি হাসান কার কমেন্টের যাতে লাল ভাইকে চাই, এমন করেন না ভাই তাহলে আমাদের কি হবে? কক্সবাজার চেয়েছেন, বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে। ভাই একজন কৃষ্ণর জন্য 47,000, যার বিরুদ্ধে ব্যবস্থা বন্ধ করতে হবে। ভাই আপনি কাজ থেকে সরে গেল অন্য, ভাই আপনি সারা গ্রাম পুলিশ বাহিনী ধরে রাখার কেউ নাই, লাল মিয়া ভাই তুমি এগিয়ে যাও। ভাই যারা বিরুদ্ধে তারা ব্যবসা। দাদা কেমন আছেন? লাল মিয়া ভাই যে চিঠি, ভাই আপনি একটা কমেন্ট পড়তে চলে যায় তো সবগুলো পড়া জানা। ভাই 8 কার সাথে রাগ করে
যাই ভাই, আপনি থাকবেন ভাই। ভাই আমরা আপনাকে চাই। 47,000 গ্রাম পুলিশ আপনার দিকে তাকিয়ে আছে ভাই। কৃষ্ণের ব্যাপারটা পরে দেখা যাক, পানি চলে যায়। যাই হোক লাল মিয়া ভাই, যাই এখনো কৃষ্ণের নাম পাইনি। আচ্ছা, এবার এবার বুঝলাম। আই লাভ ইউ লেখছেন, কক্সবাজার থেকে লেখছেন আই লাভ ইউ। আমাদের আশার বাসা ভেঙে দিবেন না ভাই, আমাদের করে ডাক দিয়ে ভাই। ভাই দয়া করে কেউ ফোন দিবেন না ভাই। আজকের পর থেকে তো এমনিও আমাকে পাবেন না। কালকে একটা নতুন নাম্বার কিনবো, আমার 3টা ফোনই অফে চলে যাবে। কাল থেকে একটা নতুন নাম্বার কিনবো, সেই নাম্বারটা ব্যবহার করব। আমার যা যা নাম্বার আপনাদের কাছে আছে সব নাম্বার বন্ধ হয়ে যাবে আগামীকাল থেকে। আপনাদের ভাগ্য আপনারা পরিবর্তন করবেন, আমিও সেখানে একজন ব্যক্তি হিসেবে আপনাদের জন্য দোয়া করব। 10 টাকা লাগলে সাহায্য করব, বাকি সময় নিজের কাজ নিজে করব। আপনারা করলেও আমি পাবো, আমিও একজন ব্যক্তি হয়ে দাঁড়াবো। লাল ভাই আমরা আপনাকে চাই ভাই। আপনার বুঝতে হবে সাহসী বীর লাল ভাই, না ভাই সাহসী বীর কৃষ্ণ। আপনি গতিতে কাজ চালিয়ে যান ভাই। এটা এখন থেকে কৃষ্ণ যাবে। ইউনো অংশ নেতৃত্ব দেবে কে, থাকবে না কে ভাই। আপনাকে চাই, লাল ভাই ছাড়া বিকল্প নাই, লাল ভাই ছাড়া বিকল্প নাই, লাল ভাই ছাড়া বিকল্প নাই। আচ্ছা যাই হোক, এবার অপশনে আসি। কারণ সবাই আমাকে চাচ্ছেন, এটা আমিও বুঝি যে 100 জনের লোকের মধ্যে 10 জন ব্যক্তি আলাদা গ্রুপের থাকতেই পারে। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বিপক্ষে তার আপন চাচা ছিল। এটা আমিও বুঝি না তা না, কিন্তু কষ্ট লাগে যখন খুব কাছের নিকটের লোকগুলা তারা বলবো যে কৃষ্ণর জায়গাটা এখানে ছিল। কারণ আমি মুসলমানদের চেয়ে দেখবেন যে আমি প্রত্যেকটাই কিন্তু লাইভে, বিগত লাইভগুলোতে বলছি যে আমি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। আমি এক টেবিলে বসে হিন্দুর সাথে, বৌদ্ধর সাথে, খ্রিস্টানের সাথে খাই। আমি এক এক বিছনায় হিন্দুর সাথে, বৌদ্ধর সাথে, খ্রিস্টানের সাথে ঘুমাই। আমার কাছে অন্তত পক্ষে জাতের কোনো ভেদাভেদ নাই। ওরে বুকের এই জায়গাটায় জায়গা দিছিলাম। মোবাইল নিয়ে জায়গা ছিনতাইকারীরা রাস্তায় দৌড়িয়ে আমার কাছে যাওয়ার সাথে সাথে আমি ওরে নিয়ে দৌড়িয়ে বেরিয়েছি যে কোন কোন মাস্তান রে এখানে আছে, তোর কাছে মানে মোবাইল নাই, একটু দেখে দে। সাথে সাথে নিয়ে গেছি। রাস্তায় একা বেরোতে পারে না, সর্বক্ষণ রাস্তায় আমি সাথে বেরিয়েছি। আমি না খেয়ে চেষ্টা করেছি খাবার খাওয়ানোর জন্য। আমি না ঘুমিয়ে ওদের দাম খাইছি, এই ঘুমা, কালকে সকালে আবার কষ্ট করবি, ঘুমা। ওদেরকে ঘুমিয়ে রেখেছি, আমার যতটুকু সম্ভব আমি আগলে রেখেছি। সেই মানুষগুলা যখন কষ্ট দেয় ভাই, তার চেয়ে পৃথিবীর বুকে আর কোনো কষ্ট থাকে না। গানের ভাষায় আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, পর মানুষে কষ্ট দিলে কষ্ট মনে হয় না। 100 জন মানুষের ভিতরে 10 জন বিরোধী থাকতেই পারে, কিচ্ছু আসে যায় না। আমার এই 9 জনের মধ্যে আমার একজন বিরোধী থাকলে সেটা আমি মেনে নিতে পারবো না। যারা ঢাকা এসেছে, আমাকে দেখেছে, আমার কষ্ট দেখেছে, আমার কাজ দেখেছে, তারা যদি আমার বিরোধী করে আর মেনে নেওয়া যায় না। মেহেদী হাসান উজ্জ্বল, তিনি 1 নম্বরে উজ্জ্বল খানের লোক, 2 নম্বরে কর্মচারী ইউনিয়নের, তিনি ওই জেলার দায়িত্বে আছে, ফরিদপুর জেলার কি পদের দায়িত্বে যেন আছে। তিনি এখানে এসেছে, তিনি কিন্তু আন্দোলনে এসেছে, এই আন্দোলনেও ছিল তিনি। সে যদি আমার বিরোধিতা করে, মনটা এত কষ্ট পাবো না। তাকে ধন্যবাদ, তিনি মেহেদী হাসান উজ্জ্বলকে ধন্যবাদ। তার 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 কাজে আমি কষ্ট পাইনি ভাই, কারণ সে আমার বিরোধী এই জীবন ভরেই করে আসছে। তাকে বরং ধন্যবাদ দেই, সে ঢাকা আসছে, সেও একটা যোদ্ধা ছিল এখানে। ভাগ্য যদি আল্লাহ পরিবর্তন করায়, এই পরিবর্তনের যোদ্ধাও মেহেদী হাসান উজ্জ্বল, কারণ সে সেদিন ছিল। আর সে আজকে বিরোধী করতেছে, সে করতেছে না, সে সুযোগ পেলে তো বিরোধী করবই। যেহেতু আমার নিজের লোকই আমার বিরোধী করতেছে, তাইলে তার দোষ দিয়ে লাভ কি? মেহেদী হাসান উজ্জ্বলের দোষ দিয়ে লাভ কি? কারণ সে তো আমার বিরোধী। সে গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন চায়, সে এখানে এসেছে, কিন্তু সে কিন্তু লালকে ভালোবেসে আসেনি, সে গ্রাম পুলিশের জন্য এসেছে। তার জন্য আমি তাকে সেলুট জানাচ্ছি। মেহেদী হাসান উজ্জ্বল ভাই, ভাই আপনি কৃষ্ণকে নিয়ে আমার কোনো কথায় কাজে যদি ভুল পান, মেহেদী হাসান উজ্জ্বল ভাই আপনার কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। ম্যান ইজ মর্টাল, মরে গেলে সব শেষ, মরে যাওয়ার পর আর কিচ্ছু নাই। এটা সচিব স্যার বলেছে, উনি অত্যন্ত ভালো মনের মানুষ। উনি আমাকে বলে যে লাল,
মানুষের 100 টাকা থাকলে তার 1000 টাকা দরকার, 1000 টাকা থাকলে তার 1,00,000 টাকা দরকার, 1,00,000 টাকা হলে তার 1 কোটি টাকা দরকার, 1 কোটি টাকা হলে তার 1,000 কোটি টাকা দরকার। লাল মিয়া, ম্যান ইজ মর্টাল, মানুষ মানুষ মাত্রই মরণশীল, মৃত্যুর পরে কোনো কিছু লাগবে না, কাজে লাগবে না, এই মাত্র মৃত্যু হতে পারে। কিন্তু মানুষের এই টাকার এত চাহিদা, এটা কেন লাল মিয়া? আর এটা লাল মিয়া, এটা কিন্তু কোনো না, এই লোভ না, এইটা একটা রূপ, এটা একটা রূপ। উদাহরণ দিল, স্যার উদাহরণ দিল যে যে সিগারেট খায়, এটা একটা রোগ। তার সিগারেট এটা ডাকে, এটা একটা রোগ, অসুখ। যার টাকা কামানোর ইচ্ছা, আরো টাকা দরকার, আরো টাকা দরকার, আরো টাকা দরকার, এটা একটা রোগে পরিণত হয়ে গেছে। আসলে টাকার প্রয়োজন না, এটা রোগ, তার রোগে ধরেছে। তো যাই হোক ভাই, বলার ভাষা নাই। বলতে গেলে মনের মধ্যে অনেক কথা। স্যারটা খুব ভালো। আমি স্যারের সাথে হয়তো বা আর দেখা আমার হবে না, কারণ আমি মন্ত্রণালয়ে যদি না ঢুকি স্যারের সাথে দেখা আমার হবে না। তো স্যারের কাছে আমি কৃতজ্ঞ। স্যার খুব ভালো মনের মানুষ। আমি স্যারের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্যারের কাছ থেকে অনেক কিছুই শিখেছি মাত্র 2টা দিনে। স্যার গ্রাম পুলিশকে স্যার যথেষ্ট পরিমাণে সম্মান করেছে, কারণ গ্রাম পুলিশের প্রতিনিধি হয়ে আমি সেখানে উপস্থিত হয়েছি। আমাকে যেহেতু স্যার ভালোবাসা দিয়েছে, সম্মান বলাটা ভুল হবে, কারণ তারা ঊর্ধ্বতন মহল, তারা দেশের জাতির বিবেক, তারা আমাদের সম্মান করবে না, আমাদের ভালোবাসা দেবে। তার ভালোবাসায় আমি মুগ্ধ। সে আমাকে ভালোবাসা দেয়নি, 46,000 গ্রাম পুলিশ সদস্যদেরকে ভালোবাসা দিয়েছে। তো যাই হোক, স্যারের সাথে হয়তো আমার দেখা আর হবে না। এখন হ্যাঁ, আমি তো বলছি ভাই, 10জন লোক আমার বিরুদ্ধে কথা বলতেই পারে, কিন্তু আমার কাছের লোকগুলো আমাকে যখন কষ্ট দেয় তখন আর মেনে নেওয়া যায় না। তবে আমি আজকে এই ভাইরাস আমি এখানে রাখবো না, ভাইরাস রাখবো না। যদি এখন থেকে আপনাদের প্রত্যেকটা কমেন্ট দেখব, হয় কৃষ্ণকে চাবেন, না হয় লালকে চাবেন। যদি মনে করেন যে কৃষ্ণ আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য একজন ফেভারিট ব্যক্তি, তার সিদ্ধান্ত, তার কাজ, সে 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করার জন্য একজন উপযুক্ত ব্যক্তি, তাহলে কৃষ্ণ করবে, আমাকে কেউ অনুরোধ করবেন না। আর যদি মনে করেন যে না, কৃষ্ণর চেয়ে উপযুক্ত আমি, দুজনের একজন এখানে ভাই থাকতে হবে। হয় কৃষ্ণ থাকবে, না হলে আমি থাকবো। এবার বলেন যে আপনারা কাকে চান? যারা কৃষ্ণকে চান বলেন কৃষ্ণকে চাই, যারা লালকে চান বলেন ভাই লালকে চাই। দুজনের একজন থাকবে। রবিবার সোমবার দিন এই 9জন ব্যক্তি বসে মিটিং করবে, প্রয়োজনে 64 জন ব্যক্তি বসে মিটিং করবে। মিটিং করে তারা, এটা মৌখিক না, লিখিত আকারে তাকে বহিষ্কার করা হবে। লিখিত আকারে সাংগঠনিক নিয়মে তাকে বহিষ্কার করা হবে। আর যদি আমাকে বহিষ্কার চান, তাহলে লিখিত আকারে আপনারা 9জনে আমাকে বহিষ্কার, আমি তো পদত্যাগী করছি, আমাকে বহিষ্কার করার কিছু নাই। কিন্তু আরেকটা বার আমি, যদি আপনারা চান, তাহলে এই 90% চাইলে আমি হয়তো যাইতে পারি। কিন্তু লেখেন যে কৃষ্ণকে চান, নাকি লালকে চান। লালকে চাইলে লেখেন সরাসরি লালকে চাই, আর কৃষ্ণকে চাইলে লেখেন কৃষ্ণকে চাই। দুইটার একটা অপশন আপনারা বেছে নেন। আমি এবার আপনাদের লাইক দেব। একজন লেখছেন কৃষ্ণকে লাথি মাইরে নেটওয়ার্কের বাইরে ফালিয়ে দিব। দেখ, আমি এবার আপনাদের কমেন্ট দেখব। লাল ভাই, লাল ভাই, কৃষ্ণকে বাদ দিয়ে লাল ভাই, কৃষ্ণকে বাদ লাল ভাই, কৃষ্ণ দালাল লাল ভাই, যে কাজের সে সব সময় কাজেরই থাকবে, বেইমানেরা চলো না। লাল, লালকে চাই, সব কিছু বাদ দিয়ে আপনি থাকবে, আপনি যাবেন, আপনি একটাই। লাল ভাইকে চাই, লাল ভাইকে চাই, লাল ভাইকে চাই, লাল ভাইকে চাই। এই মুহূর্তে 448 জন ব্যক্তি যুক্ত আছেন। লাল ভাইকে চাই। অনেক লোক যুক্ত আছেন। আমার 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 এই ফেসবুক মিডিয়ার ইতিহাসে এই এত লোক কখনোই যুক্ত হন না। আগে মাত্র 1-150 লোক যুক্ত হইতেন, তাদের সাথে কথা বলেই আমি যুদ্ধে গেছি। আর এখন তো এই 448 জন আছেন। লাল, এখন পর্যন্ত একজনের কৃষ্ণার নাম বলেননি। কমেন্ট প্রায় 50টা পার। লাল ভাই, লাল ভাই, লাল ভাইকে দরকার। 400 লোকই কমেন্ট করবেন, 448টা কমেন্ট আমি দেখতে চাই। লাল ভাইকে চাই, লাল ভাইকে ছাড়া উপায় নাই। লাল ভাই, করে কেউ ফোন দেবেন না। লাইভে আছি, এই নাম্বারে যদি ফোন দেন তাহলে আমি 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 কি কথা বলবো নাকি কি করব বলেন? আপনাদের সাথে কথা বলবো নাকি কি করব? না, আমার গ্রামের নাম্বারটা দাও দি। ইয়ে, ঘুমিয়ে গেছো? আচ্ছা, আপনারা কমেন্ট করেন, কাকে চান আপনারা কমেন্ট করেন।
সুমন ক্লান্ত, সুমন ঘুমিয়ে পড়েছে অলরেডি। আপনার ডাকে রাজপথে গিয়েছিলাম, হয়তো কোনো বিষয়। কৃষ্ণবাদ তোমাকে চাই ভাই, ধন্যবাদ ভাই। বড় ভাই কৃষ্ণ তো এখনো যাই পড়ার আগেই চলে যায়। আপনি প্রধান সমন্বয়কারী হিসেবে ছিলেন, থাকবেন। ইমরান একজন সমন্বয়কারী, সে লিখেছে ভাই আপনি কাজ করে যাচ্ছেন, আপনাকে চাই। আমরা নিকলি উপজেলার ইয়াং জেনারেশন আপনাকে চাই। লাল ভাই 47,000, যাই হোক, লাল ছাড়া কোনো নাম এখন পর্যন্ত পাইনি। ভাই আমরা আপনাকে চাই, ভাই আমরা আপনাকে চাই, আপনাকে চাই। ধন্যবাদ ভাই, আমি পেয়ে গেছি। সকলেই আমাকে চাচ্ছেন। আরেকজন লিখছেন লালা ভাই, হয়তো বা টাইপিং মিস্টেক। ধন্যবাদ ভাই। সাথে সবাই লাল ভাই চাই। আপনি চলেন, লাল ভাই চাই। কৃষ্ণদা ভাই, আপনাকে বলি আমরা অনেক কষ্ট করে যে পর্যন্ত এসেছি, এই কষ্ট কৃষ্ণকে কেউ আগে চিনত না, আজকে আমার কারণে কৃষ্ণ আসে এখানে পরিচিত ব্যক্তি। লাল ভাইকে চাই, আমরা সবাই লাল মিয়া ভাইকে চাই, লাল ভাইকে চাই। যাই হোক হচ্ছে ভাই, আমি পেয়েছি। কৃষ্ণকে কৃষ্ণকে লাল ভাইকে চাই। কৃষ্ণাকে, যাই কৃষ্ণকে প্রশ্ন করেছেন, কৃষ্ণকে লাল ভাইকে চাই, লাল ভাই, লাল ভাইকে চাই, লাল ভাইকে চাই। যাই হোক ভাই, আর কষ্ট আপনাদের করতে হবে না, অনেক কষ্ট আপনাদেরকে দিয়েছি আমি। অনেক কষ্ট করেছেন, সবাই লিখেছেন লাল ভাইকে চাই, লাল ভাইকে চাই। এর মধ্যে একজনও পাইনি কৃষ্ণকে চাই। আরেকজন জানতে চেয়েছেন কোন থানা। হ্যাঁ, কৃষ্ণর ভাই নেত্রকোনা জেলার, নেত্রকোনা জেলার। যাই হোক, সেটা আমি ওর 20,000 টাকাও যদি কালকে দুপুরের ভিতরে আমাকে না দেয়, তাহলে অবশ্যই অবশ্যই আমি ওর বাড়ি চলে যাব। কারণ ওরে আমি SMS করেছি, আমি এই কথাগুলো বলতাম না। ও ভুল করতে পারে, ও ভুল করার পরেও আমি ওর হোয়াটসঅ্যাপে SMS লিখেছি, ওর হোয়াটসঅ্যাপে আমি SMS লিখেছি। ও কিন্তু কোনো SMS এর রিপ্লাই দেয়নি। ও পোস্ট করার পরে যখন বহু জায়গার থেকে বহু ফোন এসেছে আমার কাছে, তখন আমি সকলকে বলেছি যে আমি ওর সাথে কথা বলে দেখি যে কি হয়েছে বিষয়টা আমি দেখেই। আমি ওরে বহুবার ফোন দিয়েছি, ও আমার ফোন ধরেনি। আমি ওকে বহুবার ফোন দিয়েছি, ও ফোন ধরেনি। আমি ওকে অবশেষমেশ SMS করেছি, ও SMS এর কোনো উত্তর দেয়নি। বাধ্য হয়ে আমি লাইভে আসতে বাধ্য হলাম, এতগুলো কথা আমাকে বলতে হলো। এই কথাগুলো আমাকে বলতে হতো না। আমি ওর সাথে কথা বলে আমি মিট করে নিতাম, ওর সাথে কথা বলে মিট করে নিতাম। কিন্তু আসলে ও নিজের মান নিজে রাখবে না, ও আলাদা দল গঠন করবে, তো পারলে ও আলাদা দল গঠন করে দেখাক। কমিটি করার কোনো ইচ্ছা ছিল না। আমি লাল মিয়া যদি কমিটি করি, আমাকে কেউ থামাতেই পারবেন না। ওই 4-5 জন ঘরে বসে বসে মন্তব্য করবেন, ওই মন্তব্যতে আমি থামবো না, আমাকে কেউ থামাতে পারবেন না। আমি যদি চ্যালেঞ্জ করি, একটা কমিটি করার কোনো ইচ্ছা ছিল না। এখন এই কৃষ্ণ আর কৃষ্ণের কয়েকটা লোক আমাকে কমিটি করার, মানে কমিটি করার একটা জিদ বানিয়ে দিলেন আপনারা। চাইছিলাম যে, চাইলাম কি আর পাইলাম কি, এই ছাত্রদের মতো বলতে হয়, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এমন একটা পরিস্থিতি, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তো যাই হোক ভাই, আমি আপনাদের ধন্য, আপনাদের প্রত্যেকের কমেন্ট আমি দেখেছি। ধন্য, ওর সাথে কে যাবে পাগল ছাড়া। ধন্যবাদ ভাই, কেউ বিরুদ্ধে নাই। ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই। আমার একটি ভাই ডিবিসি নিউজকে বলেছেন, ধন্যবাদ ভাই। হ্যাঁ ভাই, কমিটি খেলা শুরু হইতো না, কিন্তু এখন হবে। কৃষ্ণ সেটা শুরু করালো। চাইছিলাম না কমিটি খেলা খেলতে, কিন্তু এখন খেলবো ভাই। কারণ গ্রাম পুলিশ চায় জাতীয়করণ, সে জাতীয়করণ গ্রাম পুলিশকে আমি দেবো। তার জন্য যে খেলায় মেতে ওঠা লাগে, সেই খেলায় আমি মেতে উঠবো ভাই আজ থেকে। হ্যাঁ ভাই, কৃষ্ণের লোক কারা কারা, আমার একটা ভাই প্রশ্ন চলে। এখন পর্যন্ত ভাই পাইনি, একজন একজনও এখন পর্যন্ত পাইনি। না ভাই, আর লাইভ করবো না, আর লাইভ করবো না। লাইভ অনেক হয়েছে, অনেক উত্তর আপনাদের পেয়েছি, যা যা দরকার ছিল পেয়েছি।
যাই হোক, কথা দিয়েছিলাম কাল থেকে আর যাবো না, কাল থেকে যাবো ভাই, কথা আমার ফিরিয়ে নিলাম, যেহেতু আপনারা লাইভেই জানালেন। আর একটা অনুরোধ আপনাদের কাছে শেষ বেলায় রেখে যাচ্ছি, প্রত্যেকের কাছ থেকে পোস্ট চাই। হ্যাঁ ভাই, আগে বন্যার মানুষের ওখানে আল্লাহ নিলে আমি যাবো। প্রত্যেকের আইডির থেকে, যারা যারা লাইভে যুক্ত আছেন, প্রত্যেকের আইডির থেকে আমি পোস্ট চাচ্ছি যে লাল ভাইকে চাই, লাল ভাইয়ের সিদ্ধান্ত আমরা অটল। আপনাদের যুক্তি দিয়ে আপনারা পোস্ট করেন যে লাল ভাইকে চাই, লাল ভাইয়ের সিদ্ধান্তে আমরা অটল, লাল ভাইকে আমরা বিশ্বাস করি, লাল ভাই যা করবে সেটার সাথে আমরা আছি। প্রত্যেকে পোস্ট করেন, আমি আপনাদের মাঝপথে ফেলে যাব না। আমি শেষ পর্যন্ত যদি হেরে যাই, তাহলে হয়তো বা সেদিন আমার চেহারাটা দেখবেন যে আমি হেরে বিদায় নিচ্ছি, কিন্তু আপনাদেরকে মাঝপথে ফেলে যাব না। আমি কথা দিচ্ছি, আমি হেরে বিদায় নেব না, আমি জয় নিয়ে বিদায় নেব আপনাদের মাঝ থেকে, হেরে বিদায় নেব না। কিন্তু আপনাদের মাঝপথেও ফেলে আমি যাব না, এক কিনারায় আমি তরি বেরাবো। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, আল্লাহ যেন সকলকে ভালো রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।